দেখো শুরু করছি ম্যাথমেটিক্যাল বায়োলজি, সাবজেক্টের নাম ম্যাথমেটিক্যাল বায়োলজি, তার মানে এখানে বায়োলজিক্যাল বিভিন্ন মডেলের ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন তুমি পড়তে চলেছো। দেখো মডেল কি জিনিস তার সম্পর্কে একটা ধারণা দিয়ে দিই। ধরো আজকে একটা ব্রিজ তৈরি হবে, গভর্নমেন্ট কোনো একটা ব্রিজের কন্ট্রাক্ট দেবে, ঠিক আছে? তো গভর্নমেন্ট কি বলবে? গভর্নমেন্ট বলবে যে এই জায়গায় এরকম একটা প্ল্যানিং এ ব্রিজ তৈরি করে দাও। যারা যারা সেই প্ল্যানিং এ বিডার হবে, বিডার কথাটার মানে কি, যারা যারা সেই প্ল্যানিং জমা দেবে, মানে নিজের প্ল্যানিং জমা দেবে বা গভর্নমেন্টের প্ল্যানিং অনুযায়ী একটা বিড করবে যে এত টাকা খরচা হতে পারে, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেট তার থেকে 5 টাকা কম 5 টাকা বেশি, মানে 5 টাকা মানে 5%, 10% কম বেশি হলো সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? সেটা কোনো বিশাল বড় ব্যাপার না, কিন্তু মোটামুটি অ্যাপ্রক্সিমেট একটা বিডিং হয়, ঠিক আছে? তো দেখো যখনই কোনো বিডার সেই বিডিংটা দেয় তো সে কিন্তু অ্যাকর্ডিং টু মডেল দেয়। যেমন ধরো গভর্নমেন্টের কিছু ক্রাইটেরিয়া থাকে যে এখানে এই প্রোফাইলটা ইউজ করতে হবে, এখানে এটা ইউজ করতে হবে, সেটা ইউজ করতে হবে। তো অ্যাকর্ডিংলি একটা ছোট মডেল তৈরি হয়, যে মডেল অনুযায়ী সবকিছু প্ল্যানিং ব্রিডিং সবকিছু হয়, এবং ফাইনালি যখন জিনিসটা কনস্ট্রাকশন হয় তখন সেই মডেলের সাথে মোটামুটি পাই টু পাই 99% ম্যাচিং থাকে। তো মডেল মানে হলো একটা বড় জিনিসকে ছোট একটা ধরো হ্যান্ডসাম ওয়েতে তৈরি করে সেটাকে স্টাডি করাকে বলে মডেলিং, ঠিক আছে? তো এটা ধরো তুমি যে সাবজেক্টটা পড়ছো বায়োলজিক্যাল মডেলিং, বলতে পারি আমি বায়োলজিক্যাল মডেলিং বা ম্যাথমেটিক্যাল মডেলিং অফ বায়োলজিক্যাল কনসেপ্টস, ঠিক আছে? তো এটা হচ্ছে পার্ট অফ ম্যাথমেটিক্যাল মডেলিং। এর পরের সেমিস্টারে তোমাদের 6th সেমিস্টারে আর কি একটা টপিক আছে বা একটা সিলেবাসে একটা কোর্স আছে, এর নাম হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেলিং। তার একটা স্পেশাল অংশ হচ্ছে এটা, ঠিক আছে? ওখানে জেনারেল মডেলিং পড়া হয়, এখানে স্পেসিফিক বায়োলজিক্যাল মডেলস পড়ানো হয়, ঠিক আছে? এবার বায়োলজিক্যাল মডেলস কি জিনিস তার একটা আইডিয়া দিই। ধরো আমি বললাম যে কোনো একটা জঙ্গলের কথা ভাবো, একটা বড় ফরেস্টের কথা ভাবো, ঠিক আছে? একটা ফরেস্টে কিন্তু আমি অনেক রকম বায়োলজিক্যাল মডেল স্টাডি করতে পারি, ঠিক আছে? ফর এক্সাম্পল ধরো দেখছি যে জঙ্গলে বাঘ আর হরিণের সংখ্যা, ঠিক আছে? তো এখানে আমি ধরে নেব, এখানে একটা কিছু অ্যাজাম্পশন করে নেওয়া হবে। ফর এক্সাম্পল আমি অ্যাজাম্পশন করে নেব যে বাঘ শুধুমাত্র হরিণকেই খায়, অন্য কিছু খায় না, ঠিক আছে? এবার এটা অ্যাজাম্পশন কেন করা হলো? যাতে দুটো স্পিসিসের মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ থাকে, ব্যাপারটা আলটিমেটলি দুটো স্পিসিসে কমপ্লিট হয়। যদি মাল্টিপল স্পিসিস চলে আসে মডেলটা টাফ হয়ে যায়। তো আমাদের কিন্তু সেই মাল্টিপল হায়ার নাম্বার অফ স্পিসিসে নেই। তো ওই জন্য আমি আপাতত এই অ্যাজাম্পশন করে নিলাম যে বাঘ শুধু হরিণকে খায় আর কিছু খায় না, বা আর কাউকে খায় না, ঠিক আছে? বা ওই জঙ্গলে এমন কেউ নেই যাকে বাঘ আর খায়, সোজা কথা, আর কেউ থাকতে পারবে মানে যারা আছে তাদেরকে বাঘ খায় না, ঠিক আছে? তো এখন তুমি যখনই দেখছো যে বাঘের সংখ্যা যদি খুব কমে যায় তখন কি হবে? তাহলে হরিণগুলোকে আর ধরে ধরে খাবে না, তখন হরিণের সংখ্যা বেড়ে যাবে। কিন্তু এটাও তোমাকে বুঝতে হবে হরিণ যা যা জিনিসপত্র খায়, ধরো ঘাস পাতা গাছ এসব খায়, সেটাও কিন্তু লিমিটেড, মানে যেটাকে বলে রিসোর্স, হরিণের জন্য রিসোর্স, সেটাও কিন্তু লিমিটেড, সেটা কিন্তু আনলিমিটেড নয়। এবার হরিণের সংখ্যা যদি হু করে বাড়তে থাকে, একটা পার্টিকুলার জঙ্গলের বাইরে তারা তো আর যেতে পারবে না। তার কি জঙ্গলের বাইরে কি রাস্তাঘাটে থাকবে? এমন তো হয় না, সে তো জঙ্গলের মধ্যে থাকবে, ঠিক আছে? তাহলে একটা পার্টিকুলার লিমিটেড স্পেসের মধ্যে একটা পার্টিকুলার লিমিটেড রিসোর্সের জন্য অত হরিণের থাকা সম্ভব নয়। তাহলে কি হবে? সেই হরিণগুলোর মধ্যে মারামারি হবে, ঠিক আছে? সেই হরিণগুলোর মধ্যে যারা স্ট্রংগেস্ট তারা বেঁচে থাকবে, এবং যারা উইক, যারা দুর্বল, তারা আলটিমেটলি খাবার দাবার পাবে না, বিভিন্ন ধরনের প্রবলেম হবে, জায়গা থাকার জায়গা পাবে না, তো আলটিমেটলি তারা মারা যাবে। এবার হরিণের সংখ্যা যদি কমতে থাকে এই কারণে যে হরিণের থাকার জায়গা নেই, খাবার নেই, তো এই কারণে যদি হরিণের সংখ্যা কমতে থাকে, ঠিক আছে, তাহলে বাঘের সংখ্যা কমলে বাঘ বেশি হরিণকে খাচ্ছে না, তাহলে হরিণের সংখ্যা বেড়ে যাচ্ছিল। যখনই হরিণের সংখ্যা বেড়ে যাচ্ছে এবার বাঘগুলোও কিন্তু বেশি বেশি খাবার পাচ্ছে, তারাও কিন্তু বেশি বেশি খাবার পাচ্ছে। বাবু ব্যাপারটা, বাঘগুলো যখনই বেশি বেশি খাবার পাচ্ছে তখন কিন্তু এরাও আস্তে আস্তে নিজেদেরকে হৃষ্টপুষ্ট করতে থাকবে, এরা আস্তে আস্তে সংখ্যায় বাড়তে থাকবে, বাঘগুলো সংখ্যায় বাড়তে থাকবে, ঠিক আছে? আবার ওদিকে হরিণের সংখ্যা বেড়ে গেলেও প্রবলেম, কারণ তাদের জায়গা কম হয়ে যাবে, তারা থাকার জায়গা পাবে না, খাবার পাবে না, তাদের সংখ্যা আবার কমে যাবে। যখনই হরিণের সংখ্যা কমবে, ঠিক আছে, আবার সেই কারণে বাঘও তখন খাবার পাবে না। যখন কম সংখ্যক হরিণ থাকবে তখন বাঘগুলো নিজেদের মধ্যে মারপিট করবে ওদেরকে খাওয়ার জন্য, ঠিক আছে? তো এই করে করে বাঘগুলো মারা যাবে। তো এটা একটা সাইকেলে চলে, মানে এখানে একটা ব্যালেন্স ক্রিয়েট হয়, না কোনোটা আনলিমিটেডলি বেড়ে যায়,
না কোনোটা আনলিমিটেডলি কমে যায়। একটা যদি কমে যায় আনলিমিটেড ওয়েতে, ধরো আমি বললাম বাঘের সংখ্যা আনলিমিটেড ওয়েতে কমে গেল, এমন কমে গেল যে হরিণের সংখ্যা হু হু করে বাড়ছে, তাকে আর মারার কেউ নেই, তখন কি হবে? তখন কিন্তু হরিণের স্পিসিসও ডেঞ্জারে পড়ে যাবে, কারণ তারাও কিন্তু একটা লিমিটেড জায়গার মধ্যে আনলিমিটেড গ্রোথ দেখতে পাচ্ছে। তারা কিন্তু সেই তাদেরকে জায়গা দিতে পারবে না থাকার, খাবার দিতে পারবে না, ঘাস পাতা দিতে পারবে না, মানে পাবে না, তাদের নিজেদের মধ্যে মারপিট হবে, ঠিক আছে? তখন হরিণের সংখ্যাটাও কিন্তু আবার কমবে। ওকে, তাহলে সবকিছুর একটা ব্যালেন্স তৈরি হয়। এটা একটা এক্সাম্পল দিলাম, এটাকে বলে ইন্ট্রা স্পিসিস মডেল, দুটো স্পিসিসের মধ্যেকার মডেল, ঠিক আছে? ওকে, চলো আরেকটা এক্সাম্পল। ধরো বললাম যে কোনো একটা জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে মানুষ কাঠ কাটে, গাছের কাঠ। তো কাঠ দিয়ে আমাদের জানলা, কপাট, টেবিল, চেয়ার, হ্যান ত্যান অনেক কিছু তৈরি হয়, জানোই কাঠ ছাড়া চলবে না। তো মানুষজন কাঠ কাটে। এবার দেখো এই যে কাঠ কাটছে, এটার আরেকটা নাম হচ্ছে হারভেস্টিং। মানে গাছ থেকে কাঠ কেটে নিয়ে সেই কাঠ দিয়ে আমরা আমাদের কাজ করছি, একে বলে হারভেস্টিং, সংগ্রহ করে কাজ করা। এখন এই যে হারভেস্টিং, এটা যদি আমি যত খুশি করতে থাকি বা আনপ্ল্যান্ড করতে থাকি, তখন কি হবে জানো? তখন একটা সময় গাছের সংখ্যা একদম কমে যাবে। এখন অ্যাভেলেবেল গাছ, সবকিছু অ্যাভেলেবেল, তাড়াতাড়ি বার করে নিচ্ছ, তুমি যত পারছো তত বার করে নিচ্ছ। যখন কমে যাবে তখন তুমি তোমার পপুলেশনের জন্য কি নিয়ে আসবে? তোমার পপুলেশন তো আর গাছের কাঠ পাবে না, ঠিক আছে? তাহলে এখানেও একটা ব্যালেন্সের দরকার, যে কতটা পর্যন্ত হারভেস্ট করা যাবে। একে বলে সাস্টেনেবল হারভেস্টিং। সাস্টেনেবল মানে কি? যে হারভেস্ট করলে এই ব্যালেন্সটা ধ্বংস হবে না, ব্যালেন্সটা নষ্ট হবে না। এটাও ক্যালকুলেট করে একটা মডেলের সাহায্যে বার করা হয়, ঠিক আছে? এটা অনেক কিছুর উপর ডিপেন্ডও করে আবার, যে তুমি কতটা রেটে হারভেস্ট করছো, মানে কোন হারে হারভেস্ট করছো, মানে কাটাকুটি করে নিয়ে চলে আসছো। যা গাছ আছে সেই গাছগুলো কতটা হারে গ্রো করছে, তাদের বায়োমাস গ্রোথ দেখা হয়। মানে গাছের সংখ্যা তো একদিনে 10টা বেড়ে যাবে না, ঠিক আছে? তাদের দেখা হয় টোটাল বায়োমাস কতটা গ্রো করছে, ঠিক আছে? এরকম আরো অনেক এক্সাম্পল আছে। ধরো তুমি নদীতে মাছ ধরছো, ঠিক আছে? তুমি যত খুশি মাছ ধরে নিলে, তাহলে ওই যে মাছের যে স্পিসিসটা, তাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমটা হ্যাম্পার হবে। তুমি যত খুশি মাছ ধরে নিয়েছো, তারপরে কি হবে? তারপরে একটা সিজন পরে, একটা সময় পরে তুমি আর পাবেই না সেই মাছ, যেটা আমরা ইলিশের ক্ষেত্রে দেখি, ঠিক আছে? তুমি আর পাবেই না সেই মাছ একটা সময় পরে, তখন সেই মাছের দাম আকাশ ছুঁয়ে যাবে। তাহলে সেখানেও কি করা উচিত? সেখানেও একটা লিমিট পর্যন্ত হারভেস্ট করা উচিত, তারপরে সেই লিমিট ক্রস করে হারভেস্ট করা উচিত নয়। এখানে একটা ক্যাপিং দিয়ে দেওয়া হয়। যেমন ধরো গভর্নমেন্ট একটা ক্যাপিং দিয়েছে যে 500 গ্রামের বেশি, মানে ছোট আর কি, 500 গ্রামের থেকে ছোট ইলিশ ধরা যাবে না, ঠিক আছে? কেন দিয়েছে ক্যাপিংটা? যাতে সাস্টেনেবল হারভেস্টিং হয়, ঠিক আছে? তো এই ধরনের জিনিস নিয়ে বায়োম্যাথস, ওকে, তোমাকে ওই ক্যালকুলেশনটা করতে হবে যে কতটা হারভেস্ট করলে ব্যাপারটা সাস্টেনেবল হবে, ঠিক আছে? বা বাঘের সংখ্যা কত হলে, হরিণের সংখ্যা কত হলে ব্যালেন্সটা থাকবে। মানে ব্যালেন্সটার আমরা বলি, ম্যাথমেটিক্সের নাম বলি ইকুইলিব্রিয়াম জেনারেট করবে, ঠিক আছে? তো অনেক কিছু তো আস্তে আস্তে বলবো, আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এগোবো। আজকে বলার মতো একটাই জিনিস, যে তোমাদের সিলেবাসে যে কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করা হয়, সেই কোয়েশ্চেন প্যাটার্নটা দেখাবো। এবং সিলেবাসের সবচেয়ে প্রথম মডেলটার নাম হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল, বা এটাকে আমরা বলি ম্যালথাসিয়ান মডেল বা ম্যালথাস গ্রোথ মডেল। এটা আজকে আমাদের প্রথম পড়ার মডেল, ঠিক আছে? আমি একটু সিলেবাসের তোমার সিলেবাস তোমাদের পাঠিয়ে দিয়েছি অলরেডি, তোমাদের কাছে অলরেডি সিলেবাস আছে, ঠিক আছে? আমি একটু কোয়েশ্চেন প্যাটার্নটা দেখিয়ে দিই, তাহলে তোমাদের পুরো সেমিস্টার জিনিসটা বুঝতে সুবিধা হবে। ওকে, দেখো তোমাদের 3টে ইউনিটে পুরো সিলেবাসটা ভাগ করা আছে, ঠিক আছে? দেখো, চলো, এটা একটা কোয়েশ্চেন পেপার, এটা খুব সম্ভবত 2022 এর পেপার, 2022। আচ্ছা, আমি সমস্ত কোয়েশ্চেন পেপার তোমাদের ওখানে দিয়ে দেবো, ঠিক আছে? তো 3টে ইউনিটে পুরো সিলেবাসটা ভাগ করা আছে। দেখো, গ্রুপ এটা এমসিকিউ, তো সেটা আমি আর বলছি না, এমসিকিউ তো লাস্টের দিকে আমরা ডিসকাস করব। গ্রুপ বি যেটা, ঠিক আছে? গ্রুপ বি যেটা, সেখানে তোমাকে টোটাল আনসার করতে হবে যে কোনো একটা প্রশ্ন। তোমাকে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে মার্কস ডিভিশন থাকবে। যেমন ধরো এখানে মার্কস ডিভিশন দেখছো, এরকম ডিভিশন মার্কস থাকবে। কখনো তোমাকে গোটা একটা 15 নাম্বারের কোয়েশ্চেন দেবে না, কিন্তু তোমাকে অ্যাকচুয়ালি 15 নাম্বারের যে কোয়েশ্চেনটা দেওয়া হবে, ধরো আমি বললাম যে 2 এর দাগের প্রশ্ন আর 3 এর দাগের প্রশ্ন, দুটোই 15 নাম্বার করে আছে।
দুটোর মধ্যে এরকম ডিভিশন আছে, মার্কস দেখো 2 + 2 + 4 + 2 + 3, ঠিক আছে? ওকে, তাও এই যে 4 মার্কসেরটা আছে এটা একটা থিওরি প্রুফ করতে দিয়েছে তাই 4 মার্কস দিয়েছে। এরকম থিওরি বা অঙ্ক হলে 4 বা 3 মার্কস দেবে, বাকি সব এরকম ছোট ছোট নাম্বারে ভাগ করা থাকবে। তো দুটো 15 এর মধ্যে একটা 15 করতে হবে। তুমি এটা দেখো, এর 15 মার্কসটা দিয়েছে 2 + 2 + 1 + 1 + 1 + 2 + 2 + 3। তো এরকম ভেঙে ভেঙে কোশ্চেন থাকবে, ঠিক আছে? তো তোমাকে দুটো 15 মার্কসের কোশ্চেনের মধ্যে একটা 15 মার্কসের কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে ইউনিট 1 এ। ইউনিট 2 তে সেখানে আবারও যে কোনো দুটো করতে হবে 20 মার্কসের কোশ্চেন, মানে 20 মার্কসের ইউনিট, ঠিক আছে? তো প্রত্যেকটা 10 নাম্বার করে, কিন্তু 10 নাম্বার করে বড় কোশ্চেন কিছু তো থাকে না, এখানেও ভেঙে ভেঙে থাকবে। দেখো তোমাকে টোটাল এই দেখো 4 এর দাগের, 5 এর দাগের, 6 এর দাগের, ঠিক আছে, 7 এর দাগের চারটে দিয়েছে, প্রত্যেকটা এরকম ভাঙা ভাঙা কোশ্চেন, ঠিক আছে? ওকে, তোমাকে দুটো করতে হবে 10 10 20, চারটে দেওয়া আছে, দুটো করতে হবে। আর ইউনিট 3 যেটা, ইউনিট 3 তে ওই একই, যে কোনো একটা করতে হবে 10 নাম্বার, এখানেও দুটো দিয়েছে তার মধ্যে একটা করতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা প্রথমেই বলি, এই যে তুমি এতগুলো ইউনিট দেখছো, এদের প্রত্যেকটা ইউনিটের আলাদা আলাদা ভাগ আছে। আমি যদি লাস্ট ইউনিট থেকে একদম বলি, লাস্ট ইউনিটে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিসক্রিট মডেলস। ফার্স্ট ইউনিটে যদি বলি, ফার্স্ট ইউনিটে যেটা পড়বো মেইনলি, দেখো মিশে আছে জিনিসপত্র, আমি মোটামুটি বলছি আর কি। ফার্স্ট ইউনিটে যেটা পড়বো সেটা হচ্ছে কন্টিনিউয়াস মডেলস, আর সেকেন্ড ইউনিটে যেটা পড়বো তাদেরকে বলা হয় অ্যানালিসিস অফ দ্য মডেলস। মানে এখানে মানে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অ্যানালিসিস করা হয় সোজা কথা, ঠিক আছে? দুটো জিনিস তোমাদের কাজে লাগবে, এক হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন, দুই হলো ডিফারেন্স ইকুয়েশন। ডিসক্রিট মডেল যেটা বললাম ইউনিট 3 তে, সেখানে কাজে লাগে ডিফারেন্স ইকুয়েশন, বাকি কন্টিনিউয়াস মডেল যেখানে সব জায়গায় ডিফারেনশিয়াল ইকুয়েশন। মেইনলি ডিফারেনশিয়াল ইকুয়েশনটাই লাগবে, খুব অল্প জায়গায় ডিফারেন্স ইকুয়েশন আছে। পুরোটা কিন্তু ওডি এর উপর কাজ, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়ালের গল্প তোমাদের সিলেবাস থেকে বাদ গেছে, নেই সিলেবাসে, ঠিক আছে? ওকে, আমি একটু মডেলের ভেতর ঢুকবো, তবে আমি যে ডিসক্রিট আর কন্টিনিউয়াস বললাম এই দুটোর কি তফাৎ, কেন কাকে ডিসক্রিট বলা হয়, কেন কাকে কন্টিনিউয়াস বলা হয় সেটা একটু বলি। ধরো আমি এই স্পিসিসটার কথা বলছি, এখন যখনই আমি এই পার্টিকুলার স্পিসিসটার কথা বলছি, এই স্পিসিসে কি হয় জানো, এরা বিভিন্ন জেনারেশন একসাথে বিলং করে। জেনারেশন বলবো মানে এইরকমই বলতে চাইছি, বিভিন্ন, ধরো আমি বললাম এই যে বাচ্চাগুলো দেখছো, এরা এদের বাবা মা, তার বাবা মা সব একসাথে বিলং করে, মানে একই সাথে একসাথে সবকটা জেনারেশন একই ডোমেনের মধ্যে থাকে, একই জায়গার মধ্যে থাকে, ঠিক আছে? এই ধরনের মডেলকে আমরা, এদের যে মডেল তাকে বলি আমরা ওভারল্যাপিং পপুলেশন মডেল। আর ওভারল্যাপিং পপুলেশন মডেলটার ভালো নাম হলো কন্টিনিউয়াস মডেল। তাহলে কন্টিনিউয়াস কথাটার মানে এদের পপুলেশন গুলো ওভারল্যাপ করে, মানে এদের এই পপুলেশন, এর প্যারেন্টস এর পপুলেশন, তার প্যারেন্টস এর পপুলেশন একই সাথে ওভারল্যাপ করে, মানে একসাথে থাকে, ঠিক আছে? কিছু মডেল এরকম আছে যাদের একটা জেনারেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আরেকটা জেনারেশন শুরু হয়, নিউ জেনারেশন, ঠিক আছে? ওকে, তাকে আমরা বলবো ডিসক্রিট মডেল, যেখানে নন ওভারল্যাপিং পপুলেশন আমরা দেখতে পাবো, ঠিক আছে? সোজা কথা, কন্টিনিউয়াস মডেল মানে ওভারল্যাপিং পপুলেশনের মডেল, ডিসক্রিট মানে নন ওভারল্যাপিং পপুলেশনের মডেল, ঠিক আছে? ডিসক্রিটের এক্সাম্পল যখন দেব তখন আরো বুঝতে পারবে। যেহেতু আমরা এখন কন্টিনিউয়াসটাই পড়ছি, আমি কন্টিনিউয়াসের এক্সাম্পল নিয়ে দিলাম। তুমি যে কোনো ম্যামালস এর কথা ভাবো, মানে মানুষ, এরা, ঠিক আছে, সবাই কন্টিনিউয়াস মডেলের মধ্যেই আমরা পড়ি, ঠিক আছে? বেশ, আমি শুরু করছি আমাদের আজকের ফার্স্ট মডেল। তাহলে আমি কি বললাম, মডেল দু রকম পড়বে, একটা হচ্ছে ডিসক্রিট মডেল পড়বে, একটা কন্টিনিউয়াস মডেল পড়বে। ঠিক আছে? ডিসক্রিট মানে কি, নন ওভারল্যাপিং পপুলেশন মডেল, ওভারল্যাপিং পপুলেশন মডেল। আর কন্টিনিউয়াস মানে ওভারল্যাপিং পপুলেশন মডেল, মানে একই সাথে অনেকগুলো পপুলেশন একই সাথে বিলং করছে, রয়েছে একই সাথে, ঠিক আছে? ওভারল্যাপিং পপুলেশন মডেল। আচ্ছা, এখন দেখো আমরা যে
কন্টিনিউয়াস মডেল পড়বো, ঠিক আছে? এই কন্টিনিউয়াস মডেলে না মেন সবচেয়ে শুরুতে হয় আমাদের পপুলেশন গ্রোথ মডেল। এখন পপুলেশন গ্রোথ মডেল যখন পড়ছি সেখানে একটা স্পিসিস থাকতে পারে বা মাল্টিপল স্পিসিস থাকতে পারে। মাল্টিপল স্পিসিস যেমন এই বাঘ, হরিণ, একাধিক স্পিসিস রয়েছে। একটা স্পিসিস মানে এই যে তুমি ডগের স্পিসিসের কথা ভাবছো, দেখো এখানে এদের স্পিসিসের কথা যদি বলি, এরা কিন্তু নিজেরাই আছে একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে। ধরো একটা পার্টিকুলার তোমার বাড়ির আশপাশের, তোমার বাড়িটাকে যদি আমি সেন্টার করে 1 কিলোমিটার রেডিয়াস বা 1 কিলোমিটার অত নেব না, চলো 100 মিটার রেডিয়াসের একটা সার্কেল ড্র করলাম। তোমার বাড়িটাকে সেন্টার করে 100 মিটার রেডিয়াসের সার্কেল আমি একটা ড্র করলাম। সেই রেডিয়াসের মধ্যে যে কুকুরগুলো থাকে তাদেরকে তোমাদেরই বাড়ির বা আশেপাশের বাড়িগুলো থেকে খাবার দাবার দেওয়া হয়, ঠিক আছে? ওকে, ধরো মনে করো তাদের সংখ্যাটা হঠাৎ করে খুব বেড়ে গেল, তাহলে কি কি প্রবলেম হবে? প্রথমত থাকার জায়গার প্রবলেম, কনজেস্টেড হয়ে যাবে, একসাথে অনেক হয়ে যাবে, ঠিক আছে? দ্বিতীয়ত যে খাবারটা আগে তাদেরকে দেওয়া হতো এখন তাদের সংখ্যা যদি ডাবল হয়ে যায়, তুমি কি ভাবছো ডাবল খাবার দেবে? দেখো যারা খাবার দেয় তারা কিন্তু একটা পার্টিকুলার রেটে খাবার দেবে, ঠিক আছে? তারা হিসাবও করতে পারবে না যে ডাবল হয়ে গেছে ব্যাপারটা। ওকে, তার মানে কি হলো? তাদের খাবার কম পড়ার একটা প্রবলেম। তো কি হবে? তাতে উইকনেস হবে। উইকনেস হলে এরা আবার মারাও যাবে তাড়াতাড়ি, ঠিক আছে? তো এই যে পপুলেশন যখন উঠছিল কোনো একটা কারণে আবার পপুলেশন কমে যাচ্ছে, তার মানে এখানে কিন্তু এদের নিজস্ব স্পিসিসের মধ্যেই পপুলেশনের ওঠা নামাটা সীমাবদ্ধ আছে। এবং এই ঠিক এই কারণেই এদের মডেলকে আমরা বলবো সিঙ্গেল স্পিসিস মডেল। বাঘ হরিণের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ডিপেন্ডেন্সি রয়েছে। বাঘের উপর হরিণ ডিপেন্ড করে, হরিণের উপর বাঘ ডিপেন্ড করে। এবার তুমি বলবে বাঘের উপর হরিণ কি করে ডিপেন্ড করে? আরে বাবা, বাঘ যদি ওকে না খায় ওর সংখ্যা বাড়বে। হরিণের উপর বাঘ কিভাবে ডিপেন্ড করে সে তো তুমি বুঝতেই পারছো। হরিণ যদি পালিয়ে যায় ও ধরতে পারবে না, ঠিক আছে? ওর খাওয়া হবে না। কিন্তু বাঘ যদি ওকে না খায় তাহলে ওর সংখ্যা বাড়বে। তাহলে বাঘের উপরও হরিণ ডিপেন্ড করে অবভিয়াসলি। দেখো হরিণ ডিপেন্ড করে বলবো না, হরিণের নাম্বার ইন দ্য পপুলেশন ডিপেন্ড করে, ঠিক আছে? তো দু ধরনের মডেলকে তুমি ভাগ করতে পারলে পপুলেশন গ্রোথ মডেলের দুটো পার্ট, একটা হচ্ছে সিঙ্গেল স্পিসিস, একটা মাল্টিপল স্পিসিস। তো আমরা আজকে শুরু করছি প্রথম সবচেয়ে ইজিয়েস্ট সিঙ্গেল স্পিসিস মডেল, ঠিক আছে? বলো বলো স্যার। বলছি যে এই কুকুরের কথা যেটা এখন বলছিলেন, যদি মানে খাবারটা বেড়ে যায় আর মানে ওদের পপুলেশন হিসাবে যদি খাবারটা বেড়ে যায় তাহলে ওই পপুলেশনটা কি সাস্টেইন করবে না? না, করবে না। কারণ খাবার বাড়লো, থাকার জায়গা, তোমার ঘরে তোমাকে ধরো খাবারের কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট তোমার ঘরে তোমরা 3 জন থাকো, মেবি আমি এটা বললাম, একটা ঘরে 3 জন থাকো, সেখানে 10 জন ঢুকে গেল, তো সাস্টেইন করতে পারবে তুমি? না স্যার, অসুবিধা হবে। সিমিলার ইন দ্যাট কেস এদেরও এরা একটা পার্টিকুলার এরিয়া বানিয়ে নেয় না, সেই এরিয়ার মধ্যে এরা থাকবে। যখনই সেই এরিয়ার মধ্যে নিউ মেম্বারস এসে যাবে তখন সবাই যে সেটাকে অ্যাকসেপ্ট করবে বা সবাই যে খুব খুশি থাকবে তা নয় ব্যাপারটা। হয়তো কেউ অ্যাকসেপ্ট করবে, কেউ আবার অ্যাকসেপ্ট করবে না। যে অ্যাকসেপ্ট করবে না সে তাকে মারতে যাবে, মারামারি করবে, ন্যাচারাল ব্যাপার, ঠিক আছে? আর ডারউইনের আমরা জানি ডারউইন থিওরি কি বলে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ফাইনালি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট হবে, বাকি যারা উইক তারা আস্তে আস্তে সারেন্ডার করবে। মানে পপুলেশন যখন বাড়বে তখন মানে সাস্টেইনেবিলিটি প্রবলেম হবেই, ন্যাচারাল ব্যাপার। বিকজ রিসোর্স মানে কি শুধুমাত্র খাবার না, রিসোর্স মানে ফুড, রিসোর্স মানে থাকার জায়গা, রিসোর্স মানে জল, খাবার জল, সব মিলিয়ে রিসোর্স মানে সানলাইট, সব মিলিয়ে রিসোর্স। এগুলো ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। তো এইগুলো সব রিসোর্স। একটা কম এরিয়ার মধ্যে যখন হিউজ পপুলেশন চলে আসবে, সে থাকার জায়গা পাবে না, ঠিকঠাক জল পাবে না, সানলাইট পাবে না, তো সে কি করে বাঁচবে? বুঝতে পারছো? ভেরি গুড। চলো, সো হ্যাঁ, যেটা বলছিলাম, সো আমরা স্টার্ট করছি পপুলেশন গ্রোথ মডেল। এই পপুলেশন গ্রোথ মডেলেরও দুটো ভাগ আছে আমাদের সিলেবাসের জন্য। সিঙ্গেল স্পিসিস মডেল, স্পিসিস কথাটার মানে নিশ্চয়ই বুঝলে, অনলি একটা স্পিসিস যেখানে আছে সিঙ্গেল স্পিসিস, আর মাল্টিপল স্পিসিস মডেল।
সো আমরা স্টার্ট করব আজকে যে সিঙ্গেল স্পিসিস মডেল, তার নাম হচ্ছে ম্যালথাসিয়ান গ্রোথ মডেল অর এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল। 2023-এ এই মডেল থেকে 3 মার্কসের একটা কোয়েশ্চেন এসেছিল, প্রবলেম। মডেলটা আসেনি, মডেলের প্রবলেম এসেছিল। আচ্ছা, মডেল কথাটার মানেটা কি? মডেল মানে হচ্ছে এই বায়োলজিক্যাল প্রবলেমটাকে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করব, সেটাকে বলবো ম্যাথমেটিক্যাল মডেল অফ দ্য বায়োলজিক্যাল প্রবলেম। বায়োলজিক্যাল প্রবলেমের ম্যাথমেটিক্যাল মডেল। প্রবলেমটা বায়োলজিক্যাল, মডেলটা ম্যাথমেটিক্যাল। সেই ইকুয়েশনটাকে সলভ করব, সেই ইকুয়েশনের স্টেবিলিটি অ্যানালিসিস করব, এই সব তো আছেই। তার সাথে আরেকটা বিষয় আছে যে ওই ম্যাথমেটিক্যাল মডেলে ফেলে বিভিন্ন পার্টিকুলার সিনারিওতে আমরা ডেটা অনুযায়ী, আমাদের ডেটা দেওয়া থাকবে, মানে নাম্বার দেওয়া থাকবে, ডেটা যেটাকে বলে, সেই ডেটা অনুযায়ী ডিফারেনশিয়াল ইকুয়েশন ক্রিয়েট করে সেটাকে সলভ করব, তাকে বলে প্রবলেমস, অঙ্ক। 2023-এ প্রবলেমস এসেছিল, 2024-এ আসার চান্স বেশি হচ্ছে মডেলের, মানে মডেল প্রিপারেশন বা মডেলের অ্যানালিসিস, এসব মডেল সলিউশন এসব, ঠিক আছে? বাট তোমাকে দুটোই করানো হবে অবভিয়াসলি, ঠিক আছে? প্রবলেমও করানো হবে, মডেলও করানো হবে। সো ম্যালথাসিয়ান গ্রোথ মডেল, ম্যালথাসিয়ানের আরেকটা নাম হচ্ছে ম্যালথাস গ্রোথ মডেল বা এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল। আচ্ছা, ম্যালথাস কেন বলা হচ্ছে? বিকজ ম্যালথাস ইজ দ্য নেম অফ এ সায়েন্টিস্ট, যিনি এই মডেলটা প্রথম প্রপোজ করেছিলেন। আর এক্সপোনেনশিয়াল কেন বলা হচ্ছে সেটা মডেলটা পড়লে বুঝতে পারবে, ঠিক আছে? এক্সপোনেনশিয়াল ক্যারেক্টারটা মডেলের গ্রাফ থেকে আসে অ্যাকচুয়ালি, সেই জন্য বলা হয় এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল। যখন মডেলের গ্রাফ আমি ড্র করবো না, তখন তুমি বুঝতে পারবে যে কেন এটাকে এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল বলা হচ্ছে, ঠিক আছে? বিকজ গ্রোথ রেটটা এক্সপোনেনশিয়াল হয়। দেখাচ্ছি আমি, চলো। এটা সিঙ্গেল স্পিসিস মডেলের মধ্যে আসে? হ্যাঁ, ইট ইজ আন এক্সাম্পল অফ এ সিঙ্গেল স্পিসিস মডেল। মানে মাল্টিপল স্পিসিসে এটা ইউজ করতে পারবো না? পারবে না, আমি লিখেও দিচ্ছি। আ সিঙ্গেল স্পিসিস কন্টিনিউয়াস গ্রোথ মডেল। ঠিক আছে, চলো। আচ্ছা, একটু গল্প তো লিখতেই হবে শুরুর দিকে জিনিসটা বোঝার জন্য, ঠিক আছে? একটু গল্পটা লিখে নিই আগে, চলো। লেট দ্য পপুলেশন ডেন্সিটি আচ্ছা, এই ওয়ার্ডগুলোর মিনিং সব আমি বলে দেবো, ঠিক আছে? সব আমি এক্সপ্লেন করে দেবো। লেট দ্য পপুলেশন ডেন্সিটি, পপুলেশন ডেন্সিটি মানে হচ্ছে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস পার ইউনিট এরিয়া। That is the number of individuals per unit area। আচ্ছা, তাহলে পপুলেশন ডেন্সিটি কাকে বলে মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে? ওকে, so let the population density, that is the number of individuals per unit area of a homogeneous population, আচ্ছা এইখানটা একটু মেনশন করব কথাটা। What is homogeneous population? Homogeneous মানে হচ্ছে the population is well mixed. The population is well mixed মানে মিলেমিশে রয়েছে, যেটা আমরা দেখি যে কোন একটা জায়গায় বাচ্চা, বড়, বুড়ো সব একসাথে রয়েছে, দ্যাট ইজ কল্ড হোমোজেনিয়াস পপুলেশন। যখন সেপারেট হয়ে যাবে না, এখানে স্ট্রং, এখানে উইক, দ্যাট ইজ নন হোমোজেনিয়াস পপুলেশন। বা এখানে বাচ্চাগুলো রয়েছে, ওখানে বড় রয়েছে, দ্যাট ইজ নন হোমোজেনিয়াস পপুলেশন, ঠিক আছে? আমরা যে মডেলটা করছি দ্যাট ইজ কল্ড হোমোজেনিয়াস পপুলেশন। ওকে, সো লেট দ্য পপুলেশন ডেন্সিটি, দ্যাট ইজ দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস পার ইউনিট এরিয়া অফ এ হোমোজেনিয়াস পপুলেশন অ্যাট সাম টাইম টি। কোন একটা মুহূর্তে, কোন একটা টাইমে, বি এন অফ টি। আচ্ছা, তোমরা কিন্তু বলবে, হ্যাঁ, প্রশ্ন করবে, যা মনে প্রশ্ন আসবে প্রশ্ন করবে। লেট
দুটো কনস্ট্যান্ট অ্যাজিউম করে নেব, একটাকে বলবো বার্থ রেট আর একটাকে বলবো ডেথ রেট। ঠিক আছে, মানে জন্মের হার, মৃত্যুর হার। পপুলেশন বাড়বে এবং কমবে এই দুটোর উপর নির্ভর করে কিন্তু। ঠিক আছে, লেট স্মল বি এন্ড স্মল ডি are respectively the average per capita। আচ্ছা, পার ক্যাপিটা কথাটার মানে হলো জন প্রতি, মানে মাথা পিছু বা একজন ওভার ওয়ান পিপল, ওভার ওয়ান পারসন। ঠিক আছে, এটাকে ম্যাথমেটিক্যালি বলা হয় পার ক্যাপিটা। তোমরা শুনে থাকবে যে গভর্নমেন্ট যখন কোনো ধরো একটা টাকা কোনো একটা প্রজেক্টে দিল বা কোনো একটা কাজে দিল, এখানে বলে কি জিডিপি পার ক্যাপিটা বলে একটা হয়। রাইট, এক্স্যাক্টলি। জিডিপি পার ক্যাপিটা বা ইনভেস্টমেন্ট পার ক্যাপিটা, গভর্নমেন্ট যখন ইনভেস্ট করে কোনো জিনিস তখন এইভাবেই করে। ঠিক আছে, যে এতজন লোক আমার লোকসভা এরিয়াতে আছে, তো আমি পার ক্যাপিটা এত টাকা খরচা করছি, হিসাবটা অলওয়েজ এরকমই হয়। মানে ধরো আমি একটা সিম্পল কথা বলি, লাদাখ লে লাদাখ যে এরিয়াটা আছে, সেখানে ধরো গভর্নমেন্ট কোনো একটা কাজে 5 লক্ষ কোটি টাকা বাজেট করবে। সেম বাজেট যখন উত্তরপ্রদেশে করবে, ইউপিতে করবে, তখন কিন্তু পার ক্যাপিটা বাজেট অনেক কমে যাবে, কারণ উত্তরপ্রদেশে অনেক লোক থাকে। ঠিক আছে, লাদাখে তার হাফের লোক থাকে না। বুঝতে পারছো? সো এরিয়া ওয়াইজ কিন্তু দুটো সেম। লাদাখ ইউনিয়ন টেরিটরি কিন্তু বিশাল বড় ইউনিয়ন টেরিটরি, উত্তরপ্রদেশ বড় স্টেট অবভিয়াসলি, তো এরিয়া ওয়াইজ অলমোস্ট সেম। বাট লাদাখের নাম্বার অফ ইন্ডিভিজুয়াল অনেক লো, সো পার ক্যাপিটা বাজেট অনেক হাই হয়ে যাবে যদি সেম বাজেট রাখা হয়। বুঝতে পারলাম? ঠিক আছে, তো এখানেও আমরা এই যে বি আর ডি যেটা আমরা ক্যালকুলেট করছি, এটা হচ্ছে অ্যাভারেজ পার ক্যাপিটা, কি না একটা হচ্ছে ডেথ রেট আর একটা বার্থ রেট। বি মানে বার্থ রেট, ডি মানে ডেথ রেট, এইভাবে রাখলাম। বার্থ এন্ড ডেথ রেট তাহলে কি বললাম, let small b and small d are average, respectively average per capita birth and death rate of the population। আচ্ছা, এই কথাটার মানে কি? পার ক্যাপিটা বার্থ রেট মানে একজন থেকে কতজন হলো, এরকম ভাবে তো সত্যি হয় না, বাট ম্যাথমেটিক্যালি তো আমাকে কিছু একটা করতে হবে, নাহলে আমি কি করে হিসাব করব? ধরো আমি বললাম যে কোন একটা এরিয়াতে টোটাল ডগের পপুলেশন ছিল, স্ট্রে ডগের পপুলেশন ছিল 100। ঠিক আছে, কোন একটা পার্টিকুলার টাইম পরে সেই পপুলেশনটা হয়ে গেছে 110। তাহলে আমি হিসাব করব পার ক্যাপিটা বার্থ রেট 10/100 ওই টাইমে, যতটা টাইম আমি হিসাব করেছি ততটা টাইম। ঠিক আছে, ওকে, এইভাবে আমি হিসাবটা করব। মানে কি একজনে 0.1 জন জন্মেছে, বাট অ্যাকচুয়ালি তো 0.1 জন জন্মায় না, এটা শুধুমাত্র ক্যালকুলেশনের জন্য করা হচ্ছে। প্র্যাকটিক্যালি কিন্তু 0.1 জন কখনো জন্মাবে না। ঠিক আছে, ওকে, চল তাহলে পার ক্যাপিটা বার্থ রেট এন্ড ডেথ রেট অফ দ্য পপুলেশন। চল বেশ, দেন ইন এ স্মল টাইম ইন্টারভ্যাল, আর আমরা যেটা হিসাব করছি সেটা কিন্তু ছোট টাইম ইন্টারভ্যালে, কারণ যখন টাইম ইন্টারভ্যাল বড় হয়ে যাবে তখন তার উপরে কিন্তু আলটিমেটলি আমরা লিমিট নিতে পারবো না, আমরা কিন্তু এখানে ডেরিভেটিভ তৈরি করব। ডেরিভেটিভ তৈরি করতে গেলে লিমিট নিতে হবে, টাইম ইন্টারভ্যাল বড় হয়ে গেলে তার উপরে লিমিট নিতে পারবো না। আমি তো টাইম ইন্টারভ্যাল টেন্ডস টু 0 করব কোন একটা পার্টিকুলার জায়গায় ডেরিভেটিভ করার জন্য, সেটা করতে পারবো না যদি বড় ইন্টারভ্যাল নেই, ওই জন্য ছোট ইন্টারভ্যাল নেব। ঠিক আছে, সো thus in a small time interval ইন্টারভ্যালটা নিয়ে নিচ্ছি ডেল্টা টি। ডেল্টা দেওয়ার উদ্দেশ্য এটাই যেটা যাতে ছোট বোঝানো যায়। ঠিক আছে, কমা দ্য নাম্বার of birth and death মানে কতজন জন্মেছে এবং কতজন মারা গেছে। ঠিক আছে, ইন দ্য টোটাল পপুলেশন, বলো তো আর
বলো তো তুমি জানো বার্থ রেট হচ্ছে বি, এই যে স্মল বি, কোথায় লিখলাম, এই যে স্মল বি, এটা হচ্ছে বার্থ রেট, কিন্তু পার ক্যাপিটাল। তো কতজন টোটাল আছে তোমার টি টাইমে? এন অফ টি জন আছে। এই এন অফ টি জনের প্রত্যেকের জন্য বার্থ হয়েছে এক, মানে সরি বি জনের। তাহলে একজনে যদি বি জনের বার্থ হয় তাহলে টোটাল হিসাব অনুযায়ী ক্যালকুলাস, নরমাল ক্যালকুলেশন করো, যেটাকে তুমি ঐকিক নিয়ম বলো, ইউনিটারি মেথড বলো, এন অফ টি জনে বি ইনটু এন অফ টি। কিন্তু এই যে বার্থটা হয়েছে কতটা টাইম ইন্টারভ্যালে, তুমি এক মাস হতে পারে, একদিন হতে পারে, কিছু তো একটা টাইম ইন্টারভ্যালে দেখেছো, সেটা হচ্ছে ডেল্টা টি। তাহলে তুমি বলছো এটা রেট, রেট মানে ইউনিট টাইমে, তাহলে ইউনিট টাইমে একজনে জন্মেছে বি জন, তাহলে এন অফ টি জনে জন্মাবে বি ইনটু এন অফ টি জন, সেটা ইউনিট টাইমে। এখন ডেল্টা টি টাইমে এন অফ টি জনে জন্মাবে বি ইনটু এন অফ টি ইনটু ডেল্টা টি। বুঝতে পারলাম কি? বলো 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 বলো। স্যার ওই এন অফ টি জন্য ওটা বি ইনটু এন অফ টি হলো ইউনিট টাইমে হলো ডেল্টা টিটা। হ্যাঁ, কারণ ওটা ইউনিট টাইমে হলো। রেট মানে কি? বার্থ রেট মানে কি? তুমি বলছো পার ক্যাপিটা বার্থ রেট, তুমি পার ক্যাপিটাটাকে সরিয়ে দাও, শুধু বার্থ রেট কথাটা বলো। তো যদি বলি বার্থ রেট, জন্মের হার, এই কথাটার মানেটা কি? একক সময়ে কতজন জন্মাচ্ছে, নাম্বার অফ বার্থ ইন ইউনিট টাইম, রাইট? হ্যাঁ স্যার। তাহলে ডেল্টা টি টাইমে কতজন জন্মাচ্ছে, ওইটা ইনটু ডেল্টা টি। ডেল্টা টি, হ্যাঁ। বাট এটা হচ্ছে পার ক্যাপিটা, মানে একজনে। তাহলে একজনে যদি বি ইনটু ডেল্টা টি জন জন্মায়, তাহলে এন অফ টি জনে কতজন জন্মাবে বলো? বুঝলে না আমি কি বললাম? ধরো কোন একটা পপুলেশনে, কোন একটা জায়গায় টোটাল 100টা কুকুর আছে, আমি এক মাস পরে হিসাব করে দেখলাম 110টা কুকুর হয়েছে, ঠিক আছে? তো বেড়েছে 10 জন। তাহলে আমি পার ক্যাপিটা রেট অফ গ্রোথ কত বলবো? 10/100, 10/100, মানে 0.1। বুঝা গেল? তো সত্যিই কি 0.1 জন জন্মেছে নাকি? সেটা কি পসিবল? তুমি ওটা পার ক্যাপিটা হিসাব করেছো, বুঝা গেল ব্যাপারটা? তাহলে যে বি ইনটু ডেল্টা টিটা ক্যালকুলেট করলে সেটা হচ্ছে পার ক্যাপিটা গ্রোথ ইন টাইম ডেল্টা টি। তাহলে এন অফ টি জনে গ্রোথ কত হবে? বি ইনটু ডেল্টা টি ইনটু এন অফ টি। বলো, ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই সবার ক্লিয়ার তো নাকি? হ্যাঁ স্যার। সুদীপ বলো বলো বলো। হ্যাঁ স্যার, ক্লিয়ার? তৃষা 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 বলো। হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা, যার অসুবিধা হবে বলবে, ঠিক আছে? এটা তো বার্থ হলো, একই হিসাবে ডেথটা কত হবে বলো? বার্থ যদি এটা হয়, ডেথ কত হবে বলো? ডিএনটি ডেল্টি। ব্যাস, ডিএনটি ডেল্টি। d into n of t into delta t। আচ্ছা, এটা ছোট করে ছবি দেখাই, দেখো ভালো করে ছবিটা বুঝবে, কোনো প্রশ্ন থাকলে করবে। দেখো আমি মনে করছি এটা হচ্ছে t টাইম, এটা হচ্ছে t প্লাস ডেল্টা t টাইম। t টাইমে আমার পপুলেশন ছিল n of t, তো এটা তো ফাংশন অফ টি, আমি তো এল কে টি এর ফাংশন হিসেবে দেখছি। তাহলে টি টাইমে যদি পপুলেশন এন অফ টি হয়, তাহলে টি প্লাস ডেল্টা টি টাইমের পপুলেশন কত হবে? ফাংশন হিসেবে বলো না, এন অফ টি প্লাস ডেল্টা টি অ্যাজ এ ফাংশন অফ ডেল্টা টি, অ্যাজ এ ফাংশন অফ টাইম। তাহলে এন অফ টি প্লাস ডেল্টা টি। বলো, এটা নিয়ে কারোর আশা করছি কোনো কনফিউশন নেই, থাকলে বলবে কিন্তু। আছে কি? নেই তো? ঠিক আছে। আচ্ছা, কিন্তু সমস্যা হলো তুমি আবার বলেছো এতটা জন্ম হয়েছে, এতটা মৃত্যু হয়েছে। দিস ইজ টোটাল নাম্বার অফ বার্থ এন্ড দিস ইজ দ্য টোটাল নাম্বার অফ ডেথ। তাহলে এইখান থেকে শুরু করে জন্ম মৃত্যু হওয়ার পরে তো এখানে পৌঁছেছে। তাহলে এদের দুজনের মধ্যে রিলেশন কি?
বলো কি ইকুয়েশন তৈরি করতে পারবো এদের দুইজনের মধ্যে? বলো n অফ t প্লাস ডেল্টা t। বলো নিজেরা বলো, নাহলে কিন্তু এনজয় করতে পারবে না। মজাটা পাবে তখন যখন নিজেরা বলতে পারবে। বলো এদের দুজনের মধ্যে সম্পর্ক কি দিতে পারবো? বলো n of t plus delta t। হ্যাঁ বলো এর সাথে রিলেশন চাই। সম্পর্কটা মানে বুঝলাম না, মানে রিলেশন, ইউ হ্যাভ টু ক্রিয়েট আ রিলেশন বিটুইন n অফ t and n অফ t প্লাস ডেল্টা t। মানে ওই ডিবি টা নিয়ে, রাইট, এই দুটোকে ইউজ করে। সিম্পল তো, স্টার্টিং এ ছিল। বলো 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 স্যার বি এন টি ডেল্টা টি মানে এই এখানে যা আছে ওই এন টি এর সাপেক্ষে যেটা আছে ওটাকে মাইনাস করব, মানে টি প্লাস ডেল্টা টি দিয়ে যেটা হবে ওখানে। শুধু মাইনাস করব কেন, প্লাসও তো করব। এটা বার্থ, তো বার্থ মানে বাড়ছে, অ্যাডিশন হচ্ছে, তো যতটা বেড়েছে সেটাকে আমি অ্যাড করছি। and this is death, death মানে কমছে, মানে মাইনাস হচ্ছে, কমছে, রিডিউস হচ্ছে। দেখো এটা ক্লিয়ার কিনা ইকুয়েশনটা? সিম্পল ইকুয়েশন, কিন্তু স্টার্টিং এ এত ছিল, ফাইনালি এত হয়েছে, মাঝখানে বার্থ হয়েছে, ডেথ হয়েছে। তো আমি তো হিসাব করবই, সেটা করব না? কি বলছো তোমরা বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। কি বলো বাকিরা বলো? ডিসটা করতে দেয়া হলো, এটা কি বাড়ছে বলে? আরেকবার বলো শতদল, আরেকবার। স্যার ফার্স্ট যেটা ওই বার্থ ডেটের আগে যেটা দেয়া হলো ওই এমটি বলে, ওটা কি পপুলেশন বাড়ছে বলে? এই ছবির দিকে দেখো, তুমি ছবির দিকে দেখো। শুরুতে কতজন ছিল আমার পপুলেশনে? বলো তো শুরুতে। আচ্ছা স্যার ঠিক আছে, এমটি ছিল প্রথম। তো ওটা থেকেই তো অ্যাডিশন হবে, ওটা থেকেই তো মাইনাস হবে। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে তো, বেশ। আচ্ছা আমি কি করছি দেখো, আমি শুধুমাত্র এইটাকে লেফট হ্যান্ড সাইডে আনছি, অর একটা রিলেশনকে আমি মেইনটেইন করছি। n অফ t প্লাস ডেল্টা t মাইনাস n অফ t ইকুয়ালস টু, আর এখান থেকে যা যা কমন নিতে পারো নিয়ে নাও, তাহলে b মাইনাস d ইনটু n অফ t ইনটু ডেল্টা t। বলো কোনো প্রশ্ন আছে কারোর? না স্যার। বেশ, আমি কি করব, আমি বলেছি ডেল্টা টি টা স্মল টাইম, মনে আছে তো? কেন একে স্মল টাইম নিয়েছি মনে আছে? আমি আলটিমেটলি ওকে টেন্ডস টু 0 করতে চাই, যাতে লিমিট তৈরি করতে পারি, লিমিট অ্যাজ n মানে ডেল্টা টি টেন্ডস টু 0। ঠিক আছে, আর আমি বোথ সাইডে ডেল্টা টি দিয়ে ডিভাইড করব। দেখো এটা তো টাইম, এটা তো 0 হতে পারে না, স্মল টাইম বলেছো, এটা তো নন জিরো, তাহলে এটা দিয়ে ডিভাইড করো। যে কোনো নন জিরো জিনিস দিয়ে ডিভাইড করতে কোনো সমস্যা নেই। করে দিলাম ডিভাইড, ঠিক আছে, করে দিলাম ডিভাইড। কিন্তু বলো রাইট হ্যান্ড সাইডে কি পড়ে থাকছে? এটা থাকলো, আপত্তি আছে কারোর? বলো। না স্যার ঠিক আছে। এবার এটা স্মল টাইম ছিল, আমি ডেল্টা টি টেন্ডস টু 0 লিমিট নিয়ে নেব। কেন আমি ডেল্টা টি টেন্ডস টু 0 নিচ্ছি? আমি পপুলেশন গ্রোথ রেট জানতে চাইছি, রেট অফ গ্রোথ অফ দ্য পপুলেশন জানতে চাইছি, কতটা বাড়ছে অ্যাকচুয়ালি। দেখো জন্ম মৃত্যু দুটোকে ক্যালকুলেট করলে তবে তো আমি গ্রোথ পাবো। জন্ম হলে বাড়বে, মৃত্যু হলে কমবে, বাট দুটোই তো সাইমালটেনিয়াসলি হচ্ছে। 10টা যদি জন্মায় তো তার সাথে তো 5টা মারাও যাবে, এটা তো ফ্যাক্ট। এটা তো আমি ডিনাই করতে পারবো না যে 10 জন যদি জন্মায় কোন একটা এলাকায়, তো কেউ না কেউ তো সেখানে মারাও যাচ্ছে একটা পার্টিকুলার টাইম ইন্টারভ্যাল। ধরো 1 মাসের একটা ইন্টারভ্যাল নিলাম, তো সেই 1 মাসের ইন্টারভ্যালে এই রেডিয়াসের এলাকায় মোট 10 জনের জন্ম হয়েছে। ঠিক আছে, সমস্যা কি আছে? মারাও তো যাচ্ছে লোকজন। তো তুমি যখন গ্রোথ হিসাব করবে, যারা মারা যাচ্ছে তাদের তো মাইনাস করতে হবে, তবে তো পপুলেশন গ্রোথটা পাবে। আবার যারা জন্মাচ্ছে তাদেরকে তো অ্যাড করতে হবে। তো সেটাই আমি করব। এই টাইমে, এক্স্যাক্টলি এই টাইমে রেট অফ গ্রোথ অফ দ্য পপুলেশন ক্যালকুলেট করতে চাই। তো আমাকে একটা কথা বলো, এই টাইমে n ফাংশনের রেট অফ ইনক্রিজ, n ফাংশনের বৃদ্ধির হার, একটা ফাংশনের রেট অফ ইনক্রিজ বা রেট অফ চেঞ্জ কিভাবে ক্যালকুলেট করে? কিভাবে ক্যালকুলেট করে বলো? কি ওরে বাবা, ডেরিভেটিভ দিয়ে ক্যালকুলেট করে তো।
কি করে না? হ্যাঁ স্যার। তো আমরাও ডেরিভেটিভ দিয়েই ক্যালকুলেট করব যে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল কতটা রেটে গ্রো করছে, মানে dn dt, n কে t দিয়ে ডেরিভেটিভ করব। তো dn dt কত হয়? dn dt এর ফর্মুলা কি? লিমিট ডেল্টা t টেন্ডস টু 0 n of t plus delta t minus n of t by delta t। ঠিক বললাম আমি? কি বলো? এই জিনিসটার উপরে যদি আমি ডেল্টা t টেন্ডস টু 0 লিমিট চাপাই তবেই পাবো dn dt, পাবো না? কি বলছো তোমরা, বলো? পাবো তো? হ্যাঁ স্যার। বেশ হ্যাঁ স্যার। বেশ, তাহলে আমার দরকার পপুলেশন গ্রোথ রেট, তাহলে এর উপর আমি ডেল্টা t টেন্ডস টু 0 চালিয়ে দিচ্ছি। টেকিং limit as delta t tending to 0 we have, আচ্ছা তাহলে লিমিট delta t tending to 0 n of t plus delta t minus n of t by delta t, and this is equals to limit delta t tends to 0 কি ছিল b minus d into n of t, এর উপরে লিমিট চাপাচ্ছ, চালিয়ে দাও লিমিট। বেশ, আর লেফট হ্যান্ড সাইডে যেটা পড়ে থাকলো সেটা সিম্পলি ddt of n of t, আর রাইট হ্যান্ড সাইডে কিন্তু এই ডেল্টা t টেন্ডস টু 0 টা এর উপর কাজ করবে না, কারণ এখানে কোনো ডেল্টা t নেই। ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ডেল্টা t, এখানে ডেল্টা t নেই, তো ডেল্টা t টেন্ডস টু 0 এর কোনো এফেক্টও আসবে না। যে নেই তার কি এফেক্ট আসবে বলো? তার মানে কি আসবে? b minus d into n of t যেমন ছিল থেকে যাবে। তাহলে তুমি কি পেলে? dn dt equals to b minus d into n of t। এই ইকুয়েশনটাকে আমি এইভাবে সাজিয়ে রাখবো 1 by n, আর n of t কথাটা লিখবো না, বারবার n of t লিখতে ইচ্ছা করছে না, এবার t টাকে সরালাম। যেমন তুমি df dx লেখো, কথাটা বোঝো, df dx, তো তুমি তো এইভাবে লিখতে পারো ddx of fx, কেন লেখো না fx? কারণ লিখতে ভালো লাগে না বারবার fx, তো এই জন্য f দিয়ে লেখা হয়, ঠিক আছে? তো এখানেও তাই, আমি n of t কথাটা আর লিখবো না, শুধু n দিয়ে লিখছি, তাতে আপত্তির কিছু নেই। তো 1 by n dn dt equals to b minus d। আচ্ছা এটা কি সিগনিফাই করছে দেখো, আমি এখানে লিখছি সিগনিফিকেন্স, সিগনিফিকেন্স প্রথমে dn dt এর সিগনিফিকেন্স বলো তো, dn dt মানে কি? কেউ যদি আমাকে বলে dn dt আমি কি বুঝবো বলো? রেট অফ পপুলেশন গ্রোথ রেট। রাইট, পপুলেশন গ্রোথ রেট বা রেট অফ গ্রোথ অফ দ্য পপুলেশন। আচ্ছা dn dt যদি পজিটিভ হয় তাহলে পপুলেশন সত্যি সত্যি গ্রো করছে, dn dt যদি নেগেটিভ হয় তাহলে পপুলেশন কিন্তু ডিক্লাইন করছে, মানে কমে যাচ্ছে। গ্রো মানে বাড়া, ডিক্লাইন মানে কমা, ঠিক আছে? সো রেট অফ গ্রোথ অফ দ্য পপুলেশন, বা তোমরা যেটা বললে পপুলেশন গ্রোথ রেট। সঞ্চারী ঠিক আছে তো? হ্যাঁ স্যার। বেশ, আচ্ছা আর 1 by n dn dt এটা সিগনিফিকেন্স কি? এটা সিগনিফিকেন্স তো বুঝলে, আর 1 by n dn dt সিগনিফিকেন্স কি বলো তো? dn dt মানে পপুলেশন গ্রোথ রেট, 1 by n dn dt মানে পার ক্যাপিটা, হ্যাঁ পার ক্যাপিটা পপুলেশন গ্রোথ রেট। তুমি কি করেছো দেখো, তুমি জাস্ট dn dt কে n দিয়ে ভাগ করে দিয়েছো, dn dt কে n দিয়ে ভাগ করে দিয়েছো, মানে dn dt হলো পপুলেশন গ্রোথ রেট, n দিয়ে ভাগ করছো। ফর এক্সাম্পল তুমি বললে কোন একটা পপুলেশনের গ্রোথ রেট হচ্ছে 0.5, কথার কথা কিছু তো একটা গ্রোথ রেট থাকবে, তুমি বললে কোন একটা পপুলেশনে গ্রোথ রেট হচ্ছে 0.5,
আর সেই পপুলেশনে আছে 100 জন, ঠিক আছে? তাহলে পার ক্যাপিটা গ্রোথ রেট কত? 0.5/100। তো আমার n এর ভ্যালু ধরো 100, 100 জন আছে পপুলেশনে, আর গ্রোথ রেট যেটা সেটা ধরো 0.5, মানে dndt এর ভ্যালু 0.5। তাহলে পার ক্যাপিটা গ্রোথ রেট কত? 0.5/100। তার মানে 1/n dndt কত? পার ক্যাপিটা গ্রোথ রেট। ঠিক আছে সুদীপ? ঠিক আছে তো? বেশ, পার ক্যাপিটা গ্রোথ রেট, ঠিক আছে? আচ্ছা, এইখানে সিগনিফিকেন্স দিয়ে যেটা লিখলাম, এটা যে শুধু এই পপুলেশনে তা নয়, এরপরে যত পপুলেশন পড়বে ঘটনা কিন্তু সেম থাকবে, ঘটনাটা সেম থাকবে, এগুলো চেঞ্জ হয় না। এগুলোর পরের পপুলেশনও তাই থাকবে। 1/n dndt কি, dndt কি, এগুলো সব জায়গায় সমান থাকবে, ঠিক আছে? এই কনটেক্সট গুলো কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেমন ধরো আমি বলেছি n হচ্ছে পপুলেশন ডেনসিটি, ঠিক আছে? ওকে, তার মানে কি তুমি বলেছো যে একটা পার্টিকুলার এরিয়াতে কতজন আছে, ইউনিট এরিয়াতে কতজন আছে, মানে ধরো আমি বললাম যে 100 স্কয়ার ফিট এরিয়াতে 200 জন থাকে, তাহলে 1 স্কয়ার ফিটে থাকে 2 জন, তাহলে n অফ t টা হচ্ছে ওইটা 1 স্কয়ার ফিটে কতজন আছে, কথাটা বোঝো? 100 স্কয়ার ফিটের একটা এরিয়া আছে, আমি বললাম সেখানে 200 জন থাকে, তাহলে 1 স্কয়ার ফিটে থাকে 2 জন, তো n অফ t হচ্ছে সেইটা। এই জন্য বলা হচ্ছে পপুলেশন ডেনসিটি। ডেনসিটি কতটার মানে বোঝো? ওই যে 1 এরিয়াতে, ইউনিট এরিয়াতে কতজন আছে, দ্যাট ইজ কল্ড ডেনসিটি। ক্লিয়ার হলো তো নাকি? কি বলো? বেশ, আচ্ছা, এবার তুমি তোমার মডেল কিন্তু পেয়ে গেছো। এই যে তুমি লাস্ট ইকুয়েশনটা রেডি করেছো, এটাই কিন্তু আমাদের ওই ম্যালথাস গ্রোথ মডেল বা ম্যালথাসিয়ান গ্রোথ মডেল। কিন্তু এই ইকুয়েশনটাকে আমরা একটু ফর্মালি সলভ করব, ঠিক আছে? করে আমরা ম্যালথাসিয়ান গ্রোথ মডেলের সলিউশনটা বার করব, ঠিক আছে? ওকে, কমা দিয়ে দেখো which is the model। মডেল মানে ওই ম্যালথাসিয়ান গ্রোথ মডেল বা এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল, কিন্তু এটাকে সলভ করব এবার, ঠিক আছে? চলো, let r equals to b minus d। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই যে আমি b minus d করলাম, এটাকে আমি কি বলতে পারি যে ইন্ট্রিনসিক গ্রোথ রেট? মানে কি? মানে বার্থ রেট মাইনাস ডেথ রেট, মানে পার্টিকুলার এই যে মানে যতজন জন্মেছিল, ধরো 10 জন জন্মেছে, 5 জন মারা গেছে, তো আমি অ্যাডজাস্ট করে বললাম 5, মানে এটা ফাইনাল গ্রোথ হলো, এই জন্য বলা হচ্ছে ইন্ট্রিনসিক গ্রোথ রেট, ঠিক আছে? দেন এটাকে আমি 1 নম্বর দিয়ে দিচ্ছি ইকুয়েশনটাকে। দিশা ক্লিয়ার হচ্ছে সবকিছু? হ্যাঁ স্যার। বেশ, দেন ইকুয়েশন 1 এ বসিয়ে দাও, r ইকুয়াল টু b মাইনাস d বসিয়ে দাও, তাহলে 1/n dndt ইকুয়ালস টু r। রেডি? আমি এটাকে সলভ করব, অর তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করতে গেলে ভেরিয়েবল সেপারেশন করব, সবচেয়ে ইজিয়েস্ট মেথড। তাহলে এখানে n ভেরিয়েবলটা রাখবো একদিকে, t টাকে উল্টো দিকে নিয়ে যাব, তাহলে dn/n ইকুয়ালস টু r dt। ইন্টিগ্রেট করব, ঠিক আছে? ইন্টিগ্রেট করার জন্য আমাদের কিন্তু একটা লিমিট দরকার, ঠিক আছে? আমরা ধরে নেব যে শুরুতে অর্থাৎ t = 0 তে পপুলেশনে কতজন ছিল, t = 0 তে, একটু ছবিতে আসা যাক। ধরো এইটা t, তো এখন দেখো আমি এটা 0 টাইম ধরলাম, সত্যি সত্যি 0 টাইম বলে মানে একদম স্টার্টিং এ কতজন ছিল আমি ধরে নিচ্ছি যে সংখ্যক মেম্বার স্টার্টিং এ ছিল, অ্যাকচুয়ালি মেম্বার বলবো না, ডেনসিটি, স্টার্টিং এ পপুলেশন ডেনসিটি ছিল আমি ধরলাম n0, n সাফিক্সে 0, মানে n at t = 0 = n0, এটা হচ্ছে ইনিশিয়াল পপুলেশন ডেনসিটি। ওকে, ঠিক আছে? আর t টাইমে পপুলেশন ডেনসিটি ধরেছি n অফ t। বেশ, তাহলে চলো let ফুল স্টপ দাও, let the initial population density be n0, that is বলো তো এটাকে লিখতে পারবো n at 0 equals to n0, মানে t equal to 0 তে n এর ভ্যালু n0, ঠিক আছে? আচ্ছা, তুমি এটাকে ইন্টিগ্রেট করবে তো, এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করবে তো, therefore both side ইন্টিগ্রেশন লাগাও, লেফট হ্যান্ড সাইডে dn/n, রাইট হ্যান্ড সাইডে r dt, আমি t এর ভ্যালু লিমিট নিচ্ছি, t এর ভ্যালু 0 থেকে t
টি এর ভ্যালু টি রাখলাম, এটাকে বলি ইনডিফিনিট ইন্টিগ্রাল, যেখানে একটা লিমিট কনস্ট্যান্ট থাকে আর একটা লিমিট ভেরিয়েবল থাকে। তোমরা এর আগে রিমান ইন্টিগ্রালের ব্যাপারটা করেছো, ইন্টিগ্রেশন a থেকে x fx dx বা ft dt, এটাকেই তোমরা ডিফাইন করেছো ইনডিফিনিট ইন্টিগ্রাল হিসেবে, আমি সেটাকে ইউজ করছি, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে, আচ্ছা আরেকটা কথা বলি, এখানে ft dt লেখা আর fx dx লেখার মধ্যে কোনো তফাৎ নেই, কারণ আমরা জানি যে এই যে ইন্টিগ্রেশনের ভেরিয়েবল এটা জাস্ট একটা নাম মাত্র, ইট ডাজন্ট ম্যাটার, এটা জাস্ট একটা নাম, ঠিক আছে? আসল ম্যাটার করে কোন রেঞ্জে ইন্টিগ্রেশন করছো আর কোন ফাংশনকে ইন্টিগ্রেশন করছো, সেটাই ম্যাটার করে, আর কিছু ম্যাটার করে না। সো তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারো, ইনফ্যাক্ট আমরা তো এইভাবে লিখে থাকি, তাই না? আমরা এটাকে কি লিখি, যদি রিমান ইন্টিগ্রালের নোটেশন মনে থাকে তোমার, তাহলে খেয়াল করে দেখো, তুমি এইটাই লিখেছো ইন্টিগ্রেশন a থেকে x f t dt টাও লেখনি, উড়িয়ে দিয়েছো কি না বলো? তো সেটা তো ম্যাটার করে না, ম্যাটার তো করে না, টিও ম্যাটার করে না, ডিটিও ম্যাটার করে না, ওই জন্যই তো লেখো যে ইন্টিগ্রেশন a থেকে x f, লেখো কি লেখো না বলো? লেখো তো? হ্যাঁ স্যার। তো এখানে আমি চাইলে ভেরিয়েবল উড়িয়ে দিতে পারি, রিমান ইন্টিগ্রেশন আমাকে শিখিয়েছে যে ওড়ানো যায়, এটা পারমিশন আছে, আমি নিজে পড়ে পাস করে এসেছি, আমার এখানে কোশ্চেন করার কোনো মানেই হয় না, আমি নিজে পড়েছি এবং নিজে পাস করেছি, মানে রেজাল্ট এখনো বের হয়নি সেটা আলাদা কথা, বাট পড়েছো জিনিসটা, জানো যে জিনিসটা ঠিক আছে? চলো, তাই ইন্টিগ্রেশন 0 থেকে t, লোয়ার লিমিট 0 দিলাম, আপার লিমিট t দিলাম। আচ্ছা, লোয়ার লিমিট যখন 0, মানে t এর ভ্যালু 0, t এর ভ্যালু 0 হলে n এর ভ্যালু হয় n0, আমি ওখানে অ্যাজিউম করেছি, লেট দিয়ে অ্যাজিউম করেছি, তাহলে t এর ভ্যালু 0 হলে n এর ভ্যালু n0, তাহলে এখানে লোয়ার লিমিট n0, আর আপার লিমিট যখন t তখন n এর ভ্যালু n, তো এটা তো চেঞ্জ হবে না, এটা সেম থাকবে। দেখো, যদি কারোর প্রশ্ন থাকে, এই জায়গাটা বুঝতে যদি কোনো সমস্যা হয় বলবে কিন্তু, ঠিক আছে? জাস্ট ইন্টিগ্রেট করলাম, এটাকে ইন্টিগ্রেট করেছি, আর কিচ্ছু করিনি। বলো সুদীপ্তা, ঠিক আছে? সুদীপ্তা, হ্যাঁ স্যার বুঝেছি। বেশ, কটা বাজলো? ওরে বাপ রে, 11টা। n নট হবে না লোয়ার লিমিট? ও সরি n নট হবে, ঠিক বলেছো, n নট হবে, মিস করে গেছি, ঠিক আছে? আমি ছেড়ে দেবো, ঠিক আছে? এটা মোটামুটি হয়ে এসেছে, বাকিটা পরের ক্লাসে করাবো, ঠিক আছে? আজ শুরু করতে লেট হয়েছে তো, তোমাদের মোহিত স্যারের ক্লাস ছিল, বাকিটা পরের ক্লাসে করাবো, যতটা হোক আমি করে দিই, ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, চলো। দ্যাট ইমপ্লাইজ ইন্টিগ্রেশন করছো, ইন্টিগ্রেশন করলে log অফ n, তাহলে লিমিট বসছে n থেকে n0 থেকে n, তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে log, আমি ln ইউজ করছি, log কথাটা ইউজ করতে পারো, একই কথা, ন্যাচারাল log এটাকে বলে, log উইথ বেস e, তো log n বাই n0, ঠিক আছে? লিমিট বসালে জাস্ট log n হয়, লিমিট বসছে n0 থেকে n, তাহলে log অফ বসে কি দেখাতে হবে? যদি অসুবিধা হয় বলবে। দেখো, এমনিতে তো log n হয়, তার উপরে লিমিট বসছে n0 থেকে n, তার মানে log n মাইনাস log n0, তার মানে হয়ে গেল log n বাই n0, কি ঠিক আছে না? লিখতে হবে, বলো। লিখতে হবে না। বেশ, log n বাই n0 equals to rt, যেহেতু আমরা ডেফিনিট ইন্টিগ্রালের মতো করে করেছি, তাই আমার অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, এটাকে আরেকটু সিম্পলিফাই করো, দেখো log অফ n বাই n0 যদি rt হয়, তাহলে n বাই n0 হবে e টু দি পাওয়ার rt, তাহলে n হবে n0 ইনটু e টু দি পাওয়ার rt, কে কে বোঝনি এই পর্যন্ত আমাকে একটু বলবে তো? সবার ক্লিয়ার হয়েছে? সুদীপ ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। বেশ, আদার্স ক্লিয়ার? আচ্ছা, আদার্স কোথায় গেছে? পার্থ ক্লিয়ার? পার্থ? হ্যাঁ স্যার। পুষ্কর? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। এই ইকুয়েশনটার নাম হলো দ্য ম্যালথাস গ্রোথ ইকুয়েশন। দ্য ম্যালথাস growth equation, ব্যাস আজকের মতো আমার মনে হয় এই পর্যন্ত থাকাই ভালো। শুধু একটা জিনিস বলে দিই, কেন এটাকে এক্সপোনেনশিয়াল গ্রোথ বলা হয়।
আমি যখন এর গ্রাফটা প্লট করব, প্লট করলেই তুমি দেখতে পাবে যে এই এক্সপোনেনশিয়াল ফাংশনটাই কিন্তু আসল ম্যাটার করে। কারণ তুমি ইকুয়েশন পেয়েছো n = n0 e to the power rt, মানে n এর ভ্যালু n অফ t, যেটা n এর ভ্যালু, n তো ফাংশন অফ t, তাহলে n এর যে ভ্যালু সেটা হচ্ছে n0, এটা কনস্ট্যান্ট, n2 e to the power rt, তাহলে n অফ t এর অরিজিনাল ভ্যালু কিন্তু e to the power rt থেকে আসছে, যেটা কিনা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। সেই জন্য এই গ্রোথটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল গ্রোথ। ঠিক আছে, পরের দিনকে আমাদের গ্রাফটা ড্র করতে হবে, গ্রাফটা ড্র করে একটু অ্যানালিসিস করতে হবে, আর কিছু স্পেসিফিক অঙ্ক আছে, কোশ্চেন আছে, সেটা করলে কমপ্লিট হবে। আজকে আর পড়াতে পারছি না, অনেকটা রাত হয়ে গেছে, চলো শেষ করলাম। আগে আমাকে বলো, জিনিসটা এনজয় করা যাচ্ছে, সাবজেক্টটা শেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? এটা তো সবে শুরু, এরপরে আরো ইন্টারেস্টিং মডেলস আসবে। বলো, বোঝা যাচ্ছে তো নাকি? বেশ বেশ বেশ। আমি আবার বলছি, জিনিস একদম সহজ, একটু মডেল প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝলে না মডেল অসাধারণ লাগবে। প্রত্যেক মডেলের প্র্যাকটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে, কেন মডেলটা আসছে। যতক্ষণ তুমি সেই ব্যাকগ্রাউন্ডটা বুঝে করছো ততক্ষণ তোমার কাছে মডেলটা অসাধারণ লাগবে। আর যদি শুধু শুধু তোমাকে বলা হয় দেখো এই ইকুয়েশনটা হলো, এটা হলো, সেটা হলো, তুমি ভাববে কেন করছি, কি কারণে পড়ছি এটা। যেমন তুমি প্রবাবিলিটি পড়েছো, প্রবাবিলিটি যেমন প্রত্যেকটা জায়গায় তোমাকে বুঝিয়ে বুঝিয়ে পড়াচ্ছি কেন পড়ছো প্রবাবিলিটি, কি কাজে লাগছে সেটা, ঠিক তেমনি এখানেও প্রত্যেকটা জায়গায় কেন পড়ছো সেই জিনিসটা পাবে। ঠিক আছে, চলো শেষ করলাম। গুড নাইট সবাইকে, কথা হচ্ছে নেক্সট ক্লাসে। চলো টাটা। হ্যাঁ স্যার, গুড নাইট। চলো গুড নাইট।